এই গন্ডগোলটা পেলাম, তাহলে আমরা একবার 100% নিশ্চিত যে চন্দ্রপোড়া সাপের কামড়েছে। রক্ত বেরোচ্ছে কি, দাঁত থেকে রক্ত বেরোচ্ছে কি, জায়গাটা ফুলে যাচ্ছে, তাহলে তো আমরা আর কোনো পরীক্ষার দিকেই যাব না, বুঝে গেলাম বিষ ঢুকেছে। সব থেকে রহস্যজনক হচ্ছে কিন্তু এই কালাজ সাপ, কালাজ বা কালাচিতি, সাংঘাতিক বিষ কিন্তু। 1 মিলিগ্রাম সাপের বিষে একটা মানুষকে মেরে দিতে পারে। সকালবেলা হাসপাতালে একটা পেট ব্যথা রুগী এসছে, কি একটা গলা ব্যথা রুগী এসছে। সাধারণ পেট ব্যথার চিকিৎসা শুরু করলাম, গলা ব্যথার ওষুধ দিলাম, কিন্তু রুগী বলছে আমার কেমন লাগছে, গোটা শরীর অবশ্যই আসছে, ঝিমঝিম করছে। এই সন্দেহ হলেই আমরা ভর্তি করে রাখি। এইবার কোনো একটা সময়তে দেখা যাবে যে তার চোখের পাতা পড়ে আসছে, শিবনেত্র বলি আমরা। এই যে এরকম চোখ বন্ধ করেছে, আরে তাকাও তাকাও, কিছুতেই আর খুলতে পারছে না। 100 মিনিটের মধ্যে 100 মিলিলিটার অ্যান্টিভেনাম যদি রুগীর শরীরে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে 100% নিশ্চিত যে রুগীটা বাঁচবে। যত দেরি করে আসবে তত তার কমপ্লিকেশনগুলো বাড়বে। চন্দ্রপোড়া সাপের ক্ষেত্রে 100 মিনিট বের করে এলে আমরা সেই রুগীকে আর প্রাইমারি হেলথ সেন্টারে রাখি না। তখন সেই রুগী শ্বাসকষ্ট শুরু হলো, দম আটকে গিয়ে ভেন্টিলেটরে রাখতে হবে। আপনি ভাবলেন আর জলের সাপ, ওটা নিয়ে একটু খেলা দেখাই, ওটা কামড়ালে কিন্তু বাঁচানো মুশকিল। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। বর্ষাকালে আমাদের দেশে সাপের উপদ্রব বাড়ে। শুধু তাই নয়, আমাদের সারা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে বহু মানুষ প্রতি বছর সাপের কামড়ে প্রাণ হারান। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সাপের কামড় থেকে আমরা বাঁচব কিভাবে? তার কারণ হচ্ছে যে সবসময় আমরা বুঝতেই পারি না যে সাপই আমাদের কামড়েছে। কোনো কিছু একটা আপনাকে কামড়ালো, সেটাকে আপনি বুঝতেই পারলেন না সেটা সাপ না পোকা না ইঁদুর না অন্য কিছু। তাহলে প্রথম বিষয় হচ্ছে সাপের কামড়, সেটা বুঝবো কী করে। দ্বিতীয়ত, সব সাপই কি কামড়ায়? সব সাপই কি বিষধর? আচ্ছা, যদি বিষধরই হয় তাহলে বিষধর সাপরা কামড়ালেই কি আপনার বিষক্রিয়া শরীরে প্রবেশ করে? এবং তার পাশাপাশি আরও একটা বিষয় খুবই আমাদের জানতে ইচ্ছা করে, যে এই যে সাপকে বাড়িতে প্রবেশ যাতে বন্ধ করা যায়, অর্থাৎ সাপ ঘরে ঢুকবে না, এরকম করা যায় কিভাবে? এইরকম নানা বিষয় নিয়ে আজকে আমরা এমন একজন ব্যক্তিত্বের মুখোমুখি হয়েছি, যিনি দীর্ঘ সময় যাবৎ এই বিষয়টার ওপরে একাধিক রিসার্চ করে তুলেছেন এবং তার নিজস্ব ওয়েবসাইট রয়েছেন। ডক্টর দয়াল বন্ধু মজুমদার, সর্পদংশন বিশেষজ্ঞ। স্যার নমস্কার, আপনাকে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। কিছু আমার পায়ে কামড়ালো ঝট করে, অল্প সময়ের মধ্যে আমি বুঝতেই পারলাম না যে আমার পায়ে কি একটা কামড়ালো। বিছে হতে পারে, সেটা ইঁদুর হতে পারে, বা কোনো পোকা হতে পারে, অথবা সাপ হতে পারে। কিন্তু আমরা জানি যে সাপের কামড় ভয়ঙ্কর। তাহলে আমরা প্রথমে এটা যে সাপের কামড় সেটা বুঝবো কীভাবে? দেখুন, আমাদের কাছে যত রুগী আসে, আমরা শেষ পর্যন্ত সাপের কামড় বলে যাদের চিকিৎসা করি, তার মধ্যে দেখবেন প্রায় 90% লোকই সাপটাকে দেখতে পায় না। যে সাপে কামড়েছে, এই সাপটা আমাকে কামড়েছে এসে বলল, এটা খুব কম, 10% ক্ষেত্রে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সাপটাকে দেখা যায় না। অন্ধকারের ভেতরে একটা লোক হেঁটে যাচ্ছিল, তার পায়ে একটা কিছু কাটার মতো লাগলো, কেউ একটা ঝোপঝাড়ে কিছু কাজ করছিল, একটা কিছু কাটার মতো লাগলো। এবার যদি দিনের বেলা খুঁজে দেখা যায়, তাহলে হয়তো দেখা গেল ঝোপের ওখান থেকে একটা সাপ চলে যাচ্ছে, তার লেজটা দেখতে পেল। বেশিরভাগ সময়তেই কিন্তু দেখা যায় না। এবার যদি এসে নির্দিষ্ট করে না বলে, আমরা এই রুগীর টিকিটে লিখি আননোন বাইট। এবার এই আননোন বাইট থেকে এটা সাপের কামড় আমরা বুঝি কী করে? আমরা বুঝি কী করে? কতগুলো রোগ লক্ষণ দেখে। একটা বহুদিন থেকে একটা খুব ভ্রান্ত ধারণা লোকের মধ্যে চালু আছে যে সাপটাকে যদি মেরে না নিয়ে যায়, সাপটাকে ধরে না নিয়ে যায়, ডাক্তার চিনবে কী করে কোন সাপে কামড়েছে, তাহলে চিকিৎসা করবে কী করে? তাহলে ওই সাপ খুঁজতে শুরু করে। তো এই যে বললাম, তার 90% ক্ষেত্রে তো সাপ দেখতেই পাই না, তাহলে তার চিকিৎসা করি কী করে? আমরা আসলে সাপ দেখে চিকিৎসাই করি না, আদৌ সাপ দেখি না। যদি সাপটা আনেও আমরা ওটার উপর গুরুত্ব দিই না, অনেক ক্ষেত্রে ভুল সাপ ধরে নিয়ে আসা হয়। আচ্ছা, আমরা রোগ লক্ষণ দেখে চিনি। কিছু কিছু ছোট রোগ লক্ষণ আছে, যেটা দেখেই আমরা বুঝে যাই যে বিষ ঢুকেছে। সোজা কথা হলো বিষ ঢুকেছে। এবার এইটা বলতে গেলে খুব কয়েকটা সাধারণ জিনিস আমাদের আগে বুঝে নিতে হবে। সেটা কি? আমাদের রাজ্যে 4টে সাধারণভাবে বিষধর সাপ আছে। গোখ্র সাপ,
কেউটে সাপ, চন্দ্রবোড়া আর কালাচ বা কালাচিতি। এই চারটেই যা কিছু বিপদ করে, 99% ক্ষেত্রে এই চারটেই সাপের কামড়। এবার এই প্রত্যেকটা সাপের কামড়ের আলাদা আলাদা রোগ লক্ষণ আছে। ফণাযুক্ত সাপ, এটা যে গোখ্র বা কেউটে, এরা যদি কামড় দেয়, যে অবস্থাতেই কামড়াক, এটা ভয়ঙ্কর পেনফুল বাইট হয়, জ্বলে পুড়ে যাচ্ছে। কাউকে যদি কোনো দিন বোলতার হুল ফুটিয়েছে বা কাউকে যদি শিঙি মাছের কাঁটা ফুটেছে, তাকে বললে ব্যাপারটা বুঝবে, তার 10 গুণ বেশি ব্যথা হবে। ঘুমিয়ে আছে, নেশা করে রাস্তায় পড়ে আছে, মাতাল, তাকে সাপে কামড়েছে, তার নেশা ছুটে যাবে। কি একটা কামড় দিল, পরে একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম লক্ষণ। এবার যেই জায়গাটা কামড়েছে, বিশেষ করে হাতে পায়ে যদি হয়, সেই কামড়ের জায়গাটা ফুলে যাচ্ছে, দ্রুত ফুলে যাচ্ছে। একটা সাধারণ কাঁটা ফুটলো কি একটা পোকা কামড়ালো, তাতে কিন্তু জায়গাটা তো দ্রুত ফুলবে না। আর এই যে বললাম একেবারে পুড়ে যাচ্ছে, এরকম জ্বলন হবে না। এই জন্য দেখা যায় কি সাধারণত ফণাযুক্ত সাপ, আমাদের রাজ্যে গোখ্র কেউটে সাপে কামড়ালে সেই রুগী দেরিও করে না, ভুলও হয় না, ও দৌড়ে চলে আসে ডাক্তারের কাছে। এরা সাধারণত ওঝার বাড়িও যায় না, এমন যন্ত্রণা শুরু হবে যে দৌড়ে ডাক্তারের কাছে যাবে। কামড়ের দাগ দেখে কিন্তু আমরা বুঝি না। অনেকের ধারণা আগের দিনের আমাদের ফার্স্ট এডের বইতে লেখা থাকতো দুটো দাগ হবে, এমন কোনো কথা নেই। কিন্তু একটা দাগ থেকেও কেউটে সাপের কামড়, আমি আপনাকে ছবি দেবো, দেখাবেন। আবার চেরা দাগ একটা, সেটাও কেউটে গোখ্র সাপের কামড়। কিন্তু সাথে ওই যে ফুলে যাচ্ছে, জ্বলে পুড়ে যাচ্ছে, জ্বলে পুড়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, ক্রমবর্ধমান ফোলা, এই হলেই আমরা ধরে নিই যে একে একটা ফণাযুক্ত সাপে কামড়েছে। খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে হয়। এই রুগীগুলো কিন্তু আবার তাড়াতাড়ি খারাপও হয়ে যায়, সেই জন্য খুব তাড়াতাড়ি চিকিৎসা না করলে বিপদ হতে পারে। এই গেল ফণাযুক্ত দুটো সাপ। চন্দ্রবোড়া খুব বিপজ্জনক সাপ। চন্দ্রবোড়া যে কখন কাকে কামড়ে দিচ্ছে, কি কোথায় কামড়াচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না আমরা। বিশেষ করে এই বর্ষাকালে গত 1 মাস ধরে তো বাচ্চা চন্দ্রবোড়ার কামড়ের অসংখ্য রুগী আসছে আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। একটা পোকার কামড়ের মতো, মাঠে কাজ করছে, ধানের জমিতে ঘাস তুলছে, একটা বোধহয় কী যেন পোকার মতো কামড়েছিল, কি একটা কাঁটার মতো লেগেছিল। সাথে সাথে জ্বালাও করছে না, সাথে সাথে ফুলছেও না। বাড়ি চলে যাচ্ছে কাজকর্ম করে, হাত পা ধুয়ে যখন বাড়িতে বিশ্রাম করছে, 2 ঘন্টা পরে দেখলো জায়গাটা ফুলতে শুরু করলো, জায়গাটা চিনচিন করছে। এমনকি রুগী আমাদের কাছে এরকম অবস্থায় সে পৌঁছেছে, তার শরীরে বিভিন্ন জায়গায় অ্যাবনর্মাল ব্লিডিং শুরু হয়েছে, দাঁতের গোড়া থেকে রক্ত বেরোচ্ছে, প্রস্রাব লাল রক্ত বেরোচ্ছে, তখন গিয়ে এসে হাজির হচ্ছে। এই যে কিছু একটা ফুটেছে, কি একটা কামড়েছে, তারপরে আমার মনে হচ্ছে এটা সাধারণ কাটা ফোঁটা নয়, জ্বলে যাচ্ছে, ফুলছে। এই বিন্দু মাত্র সন্দেহ হলে আমি বলবো যে একটা কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে যান, একটা হাসপাতালে যান। ডাক্তারবাবুরা রোগ লক্ষণ দেখলেই বুঝবেন যে একে চন্দ্রবোড়া সাপে কামড়েছে কিনা। যদি সন্দেহ থাকে তাহলে একটা রক্ত পরীক্ষা করা হয়। একেবারে সাধারণ স্কুলের যে 5 টাকা দামের টেস্ট টিউব ব্যবহার করা হয়, ওই একটা টেস্ট টিউবে একটু রক্ত নিয়ে রেখে দেওয়া হয়, 20 মিনিট পরে নেড়ে দেখা হয় যে রক্ত জমাট বেঁধেছে কিনা। আচ্ছা, এই যদি রক্ত জমাট বাঁধছে না, এই গন্ডগোলটা পেলাম, তাহলে আমরা একবারে 100% নিশ্চিত যে চন্দ্রবোড়া সাপে কামড়েছে। এই পরীক্ষাটা 2বার 3বারও করা হয়, ঘন্টায় ঘন্টায় 2বার 3বার করেও দেখি আমরা। আর যদি একেবারে এসে পৌঁছেছে, যেখানে কামড়েছে সেখান থেকে রক্ত বেরোচ্ছে, কি দাঁত থেকে রক্ত বেরোচ্ছে, কি জায়গাটা ফুলে যাচ্ছে, তাহলে তো আমরা আর কোনো পরীক্ষার দিকেই যাব না, বুঝে গেলাম বিষ ঢুকেছে। সব থেকে রহস্যজনক হচ্ছে কিন্তু এই কালাচ সাপ, কালাচ বা কালাচিতি। একটা কালো রঙের সাপ, লিকলিকে, গায়ে সরু সরু শাখার মতো পড়ানো আছে। এই সাপটা সাংঘাতিক বিষ, কিন্তু পৃথিবীর মধ্যে দ্বিতীয় বিপজ্জনক সাপ। 1 মিলিগ্রাম সাপের বিষে একটা মানুষকে মেরে দিতে পারে, সে জায়গায় চন্দ্রবোড়া 42 মিলিগ্রাম বিষ লাগে। খুব সূক্ষ্ম মশার কামড়ের মতো একটা কামড় দেবে। রাত্রেবেলা খোলা বিছানায় যদি ঘুমায়, মেঝেতে যদি ঘুমায়, পিঠের তলায় চলে আসে, 5 ফিরলেও একটা মশার কামড়ের মতো কামড়ে দিয়ে চলে গেল, বুঝতেই পারবে না। কালাচ সাপের কামড়ের রুগী আমাদের কাছে এরকম এসছে, সকালবেলা হাসপাতালে একটা পেট ব্যথা রুগী এসছে, কি একটা গলা ব্যথা রুগী এসছে, সাধারণ পেট ব্যথার চিকিৎসা শুরু করলাম,
গলা ব্যথার ওষুধ দিলাম, কিন্তু রুগী বলছে আমার কেমন লাগছে, গোটা শরীর অবশ হয়ে আসছে, ঝিমঝিম করছে। এই সন্দেহ হলেই আমরা ভর্তি করে রাখি। এইবার কোনো একটা সময়তে দেখা যাবে যে তার চোখের পাতা পড়ে আসছে, শিবনেত্র বলি আমরা। এই যে এরকম চোখ বন্ধ করেছে, আরে তাকাও তাকাও, কিছুতেই আর খুলতে পারছে না। এই যে চোখ খুলতে পারছে না, মনে হচ্ছে যেন একবারে কত নেশা করেছে না কি, ঘুমের ওষুধ খেয়েছে, কথা বলছে, সব কথা বুঝছে, কিন্তু চোখটা আর খুলে তাকাতে পারছে না। এই যে শিবনেত্র, এই শিবনেত্র দেখলেই কিন্তু আমরা বুঝে যাই যে একে আগের দিন রাত্রিরে বা কোথাও একটা কালার সাপে কামড়েছে। এই যে আপনি বলছিলেন যে আমার ওয়েবসাইট আছে, এখন আপনাকে আমি পরপর ঘটনাগুলো বলতে গেলে তো সময় পাবো না। আমার ওয়েবসাইটে এইরকম অসংখ্য কেস হিস্ট্রি আছে, রুগীদের ছবি আছে, ভিডিও রাখা আছে। তারা বলছে এসে গলা ব্যথার জন্য এসেছি, গলা বসে গেছে, অথচ ডাক্তারবাবু বলছেন আরে তাকাও তুমি ওপরের দিকে, চোখ খুলছে না। এই যে আমার ওয়েবসাইট হচ্ছে দয়ালবন্ধু.vip। এখানে গেলে এই সব নিয়ে লেখা পাবেন, অনেক ভিডিও পাবেন। শুধু এই যে আপনি জিজ্ঞেস করছেন, আমি বলছি আপনাকে জনসচেতনতার ভিডিও, এটাও না। এমনকি ডাক্তারবাবুরা যদি ডাক্তারি শিখতে চান, সাপের কামড়ের চিকিৎসা শিখতে চান, তার টিউটোরিয়াল তৈরি করে রাখা আছে, এগুলো পাবেন সব। একদম। কালার সাপের ক্ষেত্রে আমরা যেটা শেখাই ডাক্তারবাবুদের কি, যদি তোমার বিন্দুমাত্র সন্দেহ হয়েছে রুগীকে ভর্তি করে রেখে দাও। এমন হয়েছে আমাদের এরকম কেস হিস্ট্রি আছে, পেট ব্যথা রুগী ধনেখালি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে একদিন বিকেলবেলা। ওই দিন একজন ডাক্তারবাবু দেখেছেন, পরের দিন দুজন ডাক্তারবাবু দেখেছেন, সকাল থেকে সন্ধে একজন, নাইট ডিউটি একজন। 4 নম্বর ডাক্তারবাবু শেখ রাজীব যখন এসছে, তখন রুগী বলছে আমি ভীষণ অসুস্থ, আমার পেট ব্যথা তো কমেইনি, গোটা শরীর অবশ্যই আসছে। তখন কি দেখছি চোখের পাতা পড়েছে। তাহলে সেটা 36 ঘন্টা পরে। আচ্ছা। এই জন্য আমরা বলি যে অন্তত 24 ঘন্টা ভর্তি রাখো। আচ্ছা। তাহলে একজন সাধারণ লোকে বুঝবে কী করে, যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন। সাধারণ লোকের বোঝার দরকার নেই। আপনার সন্দেহ হয়েছে, আপনি বাড়ির কাছে স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। বিন্দুমাত্র সন্দেহ, আরে কি একটা ফুটলো, তারপর কেন জ্বলে যাচ্ছে, আপনি স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। আপনি এটার জন্য 1 ঘন্টা সময় নষ্ট করুন, বাজে খরচ করুন, স্বাস্থ্যকেন্দ্রে গেলেন, ডাক্তারবাবু দেখে বললো আরে না তোমাকেও এটা পোকা কামড়েছে, মৌমাছি কামড়েছে, ঠিক আছে। এরকম 100 জন গিয়ে ফিরে আসুন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু 101 নম্বর লোকটা যদি বাড়িতে বসে থেকে যান, বিপজ্জনক হয়ে প্রাণে মারা যেতে পারে। স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা সাধারণত যখন বিভিন্ন আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলি, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে একটা গোল্ডেন আওয়ার থাকে। ডাক্তারবাবুরা বলেন যে যখন স্ট্রোক হয় বা হার্ট অ্যাটাক হয়, একটা গোল্ডেন পিরিয়ডের মধ্যে পৌঁছতে হয়, ততক্ষণ পর্যন্ত, তার আগে পর্যন্ত গেলে রোগীকে বাঁচানো সম্ভব হয়। আপনি যেগুলো বললেন, যে সমস্ত ইনসিডেন্টগুলো আপনি বললেন, তো এই সাপ কামড়ানোর ক্ষেত্রে বুঝতে তো বেশ অনেকটা সময় লেগে যায়, বা মানুষের মধ্যে অনেকগুলো দ্বন্দ্ব কাজ করে, কেন যাব, কি হয়েছে, কিছু কামড়ায়নি, এই যে হচ্ছে এগুলো। তার ফলে যখন গেল তখন দেখা গেল তার অনেকটা বেড়ে গেছে, তাকে আর প্রাণে বাঁচানো গেল না, বা যদিও বা তাকে বাঁচানো যাওয়ার পরিস্থিতি তৈরি হলো, সেটা অনেক লড়াই করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গোল্ডেন আওয়ারটা কতটা, মানে সাপ কামড়ানোর পর গোল্ডেন আওয়ার কতটা? সাপের কামড় নিয়ে আমাদের একটা খুব বিখ্যাত রুল অফ 100 আছে। এটা আমরা পশ্চিমবাংলা থেকে চালু করেছি, এখন গোটা ভারতবর্ষে সবাই বলে এটা ডাক্তাররা, রুল অফ 100। রুল অফ 100 কি, 100 মিনিটের মধ্যে, মানে কামড়ের 100 মিনিটের মধ্যে 100 মিলিলিটার অ্যান্টিভেনাম যদি রুগীর শরীরে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে 100% নিশ্চিত যে রুগীটা বাঁচবে। এটা হচ্ছে রুল অফ 100। এই 100 মিলিলিটার মানে কি 10টা অ্যান্টিভেনাম। তাহলে আমরা কিভাবে দিই অ্যান্টিভেনাম? 10টা অ্যান্টিভেনাম স্যালাইনের মধ্যে মেশাই, সেটা স্যালাইন চালাই, সেটা দ্রুত দিয়ে দেওয়া হয়। তাহলে এটা যেতে 1/2 ঘন্টা 40 মিনিট সময় লাগে। তাহলে ঘন্টাখানেকের মধ্যে যদি আমাদের কাছে পৌঁছে যায়, আমরা তাকে বুঝে গেলাম যে তার রোগ লক্ষণ দেখে সাপে কামড়েছে, অ্যান্টিভেনাম দিতে শুরু করলাম। 100 মিনিটের মধ্যে যদি 100 মিলিলিটার অ্যান্টিভেনাম দিয়ে দিই, 100% নিশ্চিত রুগীটা বাঁচবে। তাহলে এবার আপনি বলবেন যদি 3 ঘন্টা পরে আসে তাহলে কী হবে? যত দেরি করে আসবে তত তার কমপ্লিকেশনগুলো বাড়বে। চন্দ্রপোড়া সাপের ক্ষেত্রে 100 মিনিট বের করে এলে আমরা সেই রুগীকে আর প্রাইমারি হেলথ সেন্টারে রাখি না। আমরা বুঝে গেলাম এর কিডনি ফেল করবে। ওর দেখা গেল যে পরদিন প্রস্রাব কমে গেছে, রক্ত পরীক্ষা করে দেখলাম ক্রিয়াটিনিন বাড়ছে। এবার তার ডায়ালিসিস দিতে শুরু করতে হবে। 5টা 7টা 10টা ডায়ালিসিস দিয়ে বাঁচাতে হচ্ছে। কালাজ সাপের কামড়ের ক্ষেত্রে সে তো বুঝতেই পারছে না, রাত্রে কখন কামড়েছে আমরাও জানি না, তাহলে রুল অফ 100 কী করে হবে?
রাত্রি 3টেয় কামড়েছে, আমার কাছে সকাল 8টায় পেট ব্যথা নিয়ে এসেছি, আমি জানি না কখন কামড়েছে। আমরা বলবো যখনই আমি শিবনেত্র দেখলাম তখন থেকে 100 মিনিট, আচ্ছা, যেই দেখলাম চোখ খুলতে অসুবিধা, ওখান থেকে যদি 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম দেওয়া যায় তাহলে রুগীটা বাঁচবে। এবার এই যে বলছি কালাচের ক্ষেত্রে যদি 5 ঘন্টা 7 ঘন্টা দেরি করে আসে, তখন সেই রুগী শ্বাসকষ্ট শুরু হলো, দম আটকে গিয়ে ভেন্টিলেটরে রাখতে হবে। 3 দিন 5 দিন ভেন্টিলেটরে রেখে রুগী সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে, এরকম আমাদের কাছে হিস্ট্রি আছে। কালাচের ক্ষেত্রে দেরি করলে ভেন্টিলেশন লাগবে। আর গোখ্রকেউটে সাপের কামড়ের ক্ষেত্রেও যদি দেরি হয়ে যায় পৌঁছতে, অনেক ক্ষেত্রেই একটা ভুল করে কি লোকে, সাপের কামড় সাংঘাতিক ব্যাপার, একটা প্রাণঘাতী গণ্ডগোল, তাহলে আমাকে একটা বড় হাসপাতালে যেতে হবে। এটা আমরা পই পই করে বলে দিই যে বড় হাসপাতালে যাওয়ার চেষ্টা করবেন না। আপনাকে একটা কেউটে সাপে কামড়ায় যদি আপনি মেদিনীপুরের ডেবরার একটা গ্রাম থেকে যদি বলেন আমি কলকাতা মেডিকেল কলেজে আসবো, রাস্তায় মরে যাবে রুগী, 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে। আপনি ডেবরা হেলথ সেন্টারে যান, আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আপনাকে অ্যান্টিভেনামটা দিয়ে দেবে। আরও একটা ওষুধ আছে অ্যাট্রোপিন নিওস্টিকবিন বলে, কেউটের ক্ষেত্রে দেওয়া হয়। এগুলো যদি দিয়ে দেওয়া হয়, ব্যাস আপনি সেফ হয়ে গেলেন। এরপর আপনার সন্দেহ আছে, ডাক্তারবাবু যদি বলেন যে হ্যাঁ আমার মনে হচ্ছে অন্য কিছু গণ্ডগোল হতে পারে, তখন আপনি যান মিদনাপুর মেডিকেল কলেজে, যান কি আপনি কলকাতায় আসুন, তাতে আপত্তি নেই। কিন্তু যে প্রথম 10টা অ্যান্টিভেনাম 100 মিনিটের মধ্যেই নিতে হবে। আমাদের পশ্চিমবাংলা হচ্ছে ভারতবর্ষের মধ্যে একমাত্র ব্যতিক্রমী রাজ্য যেখানে বেডেড হেলথ সেন্টার, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেখানে বেড আছে সেখানেও অ্যান্টিভেনাম আছে। এটা কিন্তু ভারতবর্ষের 29টা রাজ্যের মধ্যে বাকি 27-28টাতেই নেই। একেবারে বেডেড হেলথ সেন্টারে অ্যান্টিভেনাম আছে, এটা একমাত্র পশ্চিমবাংলাতেই আছে। এই অ্যান্টিভেনাম ধরুন সন্দেহের ভিত্তিতে যে হতে পারে এরকম হয়েছে, আপনার প্রশ্ন আমি বুঝে গেছি। দিলে তাহলে সেটা কি কোনো ক্ষতি হয়? অনেকেই জিজ্ঞেস করে, অ্যান্টিভেনাম তো বিষ না, অ্যান্টিভেনামটা তো ওষুধ। আমরা অনেক সময় দেখি আমরা জ্বরের চিকিৎসা অনেক সময় আন্দাজে শুরু করি কিনা, একদমই তাই। আমি শুরু করলাম, তার একটা সাধারণ জ্বর সর্দি কাশি, একটা অ্যান্টিবায়োটিক দিলাম, তারপরের দিন রক্ত পরীক্ষার রিপোর্ট এলো ম্যালেরিয়া, তখন ম্যালেরিয়ার চিকিৎসা শুরু করলাম। কি ম্যালেরিয়া সন্দেহ করে তাকে ম্যালেরিয়ার ওষুধ দিলাম, পরের পরীক্ষা টরীক্ষা করে 4 দিন পরে দেখা গেল যে তার টিউবারকুলোসিস হয়েছে। তাহলে ওই যে ওষুধগুলো দিলাম আগে, অ্যান্টিবায়োটিক বা ম্যালেরিয়ার ওষুধ, সেটা থেকে রুগীটা মরে যায়? মরে না, কিন্তু ওষুধটা বাজে খরচ হলো, রুগীর শরীরে কতগুলো বাজে ওষুধ ঢুকলো। এই ওষুধের সাইড এফেক্ট থাকলে সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। এই সাইড এফেক্ট যেমন অ্যান্টিভেনামেরও আছে। আর কি, আমি যদি নিশ্চিত না হয়ে দিই, এই অ্যান্টিভেনামের ক্ষেত্রে বিশেষ করে এই রুগীটা সেন্সিটাইজড হয়ে থাকলো, এটা হচ্ছে ঘোড়ার সিরাম। অ্যান্টিভেনাম হলো ঘোড়ার সিরাম। ঘোড়ার সিরামে রুগীটা সেন্সিটাইজড হয়ে থাকলো, ভবিষ্যতে যদি কোনো কারণে ঘোড়ার সিরাম দেওয়া হয়, তাকে একটা সাপেই কামড়ালো আবার, কি আমরা রেবিজের জন্য RIG দিচ্ছি, রেবিজ ইমিউনোগ্লোবিউলিন, তাতে একটা সাংঘাতিক রিয়াকশন হতে পারে। তো এই জন্য আমরা আন্দাজে কখনোই দিই না। ওষুধটা নষ্ট হচ্ছে, একটা দামি ওষুধ, রুগীটাকে সেন্সিটাইজ করে রাখছি, এটা করি না আমরা কখনো। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে এই আমাদের অনেকের ধারণা আছে যে গ্রামাঞ্চল বা যারা ক্ষেত বা যেখানে প্রচুর গাছপালা রয়েছে সেই সমস্ত অঞ্চলেই সাপ থাকে, মূলত শহরাঞ্চল যেখানে কংক্রিটের বাড়িঘর বেশি রয়েছে সেখানে সাপ থাকে না। এটা কতটা সঠিক? এটা কিন্তু ঠিক না। গত বছরই তো নিউ টাউনে 2 জন রুগী সাপের কামড়ে মারা গেছে, কলকাতার নিউ টাউনে। আমাদের কাছে এরকম হিস্ট্রি আছে, লেক টাউন থেকে কালার সাপের কামড়ে রুগী আরজি করে গিয়ে ভর্তি হয়েছে। ব্যাঙ্গালোর শহরে কালার সাপে কামড়েছে, সেই রুগী ভর্তি আছে, আমার ওয়েবসাইট দেখে আমার সাথে যোগাযোগ করেছে, এরকম হিস্ট্রি আছে আমাদের কাছে। মুম্বাই শহরে কেউটে সাপে কামড়েছে। শহর মানে গোটা শহরটা আপনি কংক্রিট দিয়ে বাঁধানো, এরকম শহর তো হয় না। পুরো বাড়ি আছে শহরের মধ্যে, বাগান আছে, বাগানের যত্ন নিচ্ছে না, একটা খাল আছে, খালের ধারে ঝোপঝাড় আছে, রেল লাইনের পাশে ঝোপঝাড় আছে। সাপগুলো তো হাজার হাজার বছর ধরে এখানে আছে, আমরা আস্তে আস্তে এসে ওদের জায়গাগুলো দখল করছি। নিউ টাউনে ধান ক্ষেত ছিল, হোগলার বন ছিল, 1 একর একটা হোগলার বন ছিল, সেখানে 10টা প্লট বানিয়ে ফেলেছি, 9টা প্লটে বাড়ি হয়ে গেছে। এই যে 10 নম্বর প্লটটা খালি পড়ে আছে, ওইখানে আপনি খুঁজে দেখুন, ওখানে 10টা চন্দ্রবোড়া বসে আছে সেই আগের থেকে, ওর জায়গা ওখানে, ওখানেই বসে আছে, ও যাবে কোথায়?
এবার ও খাবারের সন্ধানে এসে ঢুকছে আমাদের বাড়ি ঘরের মধ্যে, আমাদের ক্যাম্পাসে ঢুকে যাচ্ছে। তখন যদি কেউ ভুল করে ওর গায়ে পাটা দিয়ে দেয় তখন কামড় দিচ্ছে। স্যার আরেকটা বিষয় হচ্ছে, অনেকে মনে করে যে সাপ উপরে উঠতে পারে না, দোতলায় উঠতে পারে না, এটা কি সঠিক? না না, এটা ঠিক না। সাপ সিঁড়ি দিয়ে ইঁদুরের পিছন পিছন, ব্যাগের পিছন পিছন দোতলা তিনতলায় উঠে আসতে পারে। আর অনেক সাপ আছে যারা গাছ বাইতে পারে খুব ভালো। ঘরের একতলার ছাদের উপরে একটা গাছ আছে বা জানলায় গাছের ডাল এসে ঢুকছে, ওই গাছ বেয়ে ঘরে ঢুকে গেছে, এরকম। আমাদের ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন ওয়ার্ডের 3 তলার উপরে বাথরুমে কমোডের ভেতরে আমরা সাপ দেখেছি। কমোডের ভেতরে? কমোডের ভেতরে এরকম হয়েছে। সাপ উঠতে পারে না এরকম না, তবে অবশ্যই একেবারে গ্রাউন্ড ফ্লোরে যত সাপ থাকবে, তো নিশ্চয়ই দোতলা তিনতলাতে অতটা থাকবে না। একদম। স্যার এবার যেটা আমাদের প্রশ্ন, যে সাপ যাতে বাড়িতে ঢুকতে না পারে, কারণ সাপ দেখেই আমরা প্রত্যেকে আতঙ্কিত হয়ে যাই, আমরা চাই যে সাপ আমাদের ঘরে না ঢুকুক, এটা সাপ ঢোকা আটকাতে কি করব? দেখুন, সাপ কিন্তু বলবো যে মশার থেকে ভদ্রলোক। মশা তো মানুষের রক্ত খাওয়ার জন্যই আসে, সাপ কিন্তু মানুষকে কামড়াতে আসে না, অ্যাক্সিডেন্টালি কামড়ে দেয়, ভুল করে কামড়ে দেয়। সাপ উল্টে মানুষকে ভয়ই পায়। সাপ আসে কেন আমাদের বাড়িতে? সাপ আসে 1 নম্বর খাবারের সন্ধানে, ইঁদুরের খোঁজে আসে, টিকটিকির খোঁজে আসে, ব্যাঙের খোঁজে আসে। তাহলে আমাদের ঘরের ভেতরে যদি ব্যাঙ ইঁদুর ঘুরে না বেড়াতে থাকে, তাহলে সাপ ঢুকবে না। ওর কোনো দরকার নেই আমার কাছে এসে লাঠির বাড়ি খেয়ে মরার জন্য ঢুকবে। আর কি, অনেক সময়তে বন্যা টন্যা হয়ে গেলে গ্রামের দিকে ওর গর্তে জল ঢুকে গেছে, ও ইঁদুরের গর্তে বাসা করেছিল, সেখানে জল ঢুকে গেছে। গোটা গ্রামের মধ্যে একটা ডাঙা জায়গা, সেখানে সবাই গিয়ে ত্রিপল টাঙিয়ে থাকছে। তো ও বেচারা যাবে কোথাও? ও এসে ওখানে শেল্টার নিচ্ছে, উঁচু জায়গাতে চলে আসছে। এবার ঘরের ভেতরে, বিশেষ করে গ্রামাঞ্চলে আমরা দেখেছি, আমি আমার নিজের বাড়িতেই দেখেছি, মেদিনীপুরের গ্রামে। আমার উঁচু খাট, তার তলাতে নানান জিনিসপত্র সাজানো আছে, তার মধ্যে হাঁড়ির মধ্যে ডাল রাখা আছে, চালের টিন রাখা আছে। মুড়ি খেতে গিয়ে একটু ছড়িয়ে ফেললাম, ইঁদুর আসছে ওগুলোকে খেতে। ওইখানে পোকামাকড় হচ্ছে, আরশোলা চিংড়ে ঘুরে বেড়াচ্ছে, সেগুলোর পিছন পিছন ব্যাঙ আসছে, তাহলে এগুলো খেতে সাপ ঢুকছে। তাহলে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির আশপাশে অনেক ঝোপঝাড় থাকলে সাপগুলো এসে ওখানে বসে থাকে, সন্ধ্যের পরে এসে ঘরে ঢোকার চেষ্টা করে। বাড়ির আশপাশটা একটু পরিষ্কার রাখতে হবে। সন্ধেবেলা বাড়িতে ঢোকার যে জায়গাগুলো, বারান্দা দিয়ে যেদিক দিয়ে আমরা উঠি, সিঁড়ির কাছটাছগুলো, সেখানে যেন আলো ভালো থাকে। সিঁড়ির তলায় একটা সাপ বসে থাকতে পারে, আলো যেন বেশি থাকে। গ্রামের দিকে একটা বিপদ হচ্ছে, আমাদের ফ্ল্যাট বাড়িতে যেমন আমাদের ঘরের ভেতরেই আমাদের টয়লেটগুলো থাকে, ওদের টয়লেটগুলো একটু বাইরে উঠানের উল্টো দিকে থাকে। 20-30 ফুট একটা উঠান আছে, উল্টো পাড়ে টয়লেট। বারান্দায় আলো জ্বলছে, টয়লেটে একটা টিমটিমে 40 ওয়াটের আলো জ্বলছে কি জ্বলছে না, মাঝখানে উঠানে আলো নেই। ওই যাওয়ার সময় তো অ্যাক্সিডেন্ট হচ্ছে। এইগুলো আটকানোর জন্য অনেকেই বলবে কোনো কেমিক্যাল ছড়িয়ে দেবো, আমরা তো সবসময়তেই শর্টকাট খুঁজি। কার্বলিক অ্যাসিড কিচ্ছু হয় না, কোনো কেমিক্যাল দিয়ে কিছু হয় না। ব্লিচিং পাউডার পোকা কমায়। ব্লিচিং পাউডারের জন্য পোকা আসবে না, তাহলে পোকা না থাকলে ব্যাঙ আসবে না, ইনডাইরেক্ট একটা কাজ করে। কিন্তু ব্লিচিং পাউডারের গন্ধে সাপ আসবে না এরকম গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। যেটার জন্য আমরা বলি বায়োলজিক্যাল প্রোটেকশন যদি নেওয়া যায়, সেটা হচ্ছে দেশি কুকুর যদি পুষতে পারেন, বিড়াল পুষতে পারেন, এমনকি যদি হাঁস পুষতে পারেন, ওরা করবে কি সাপকে আটকাবে, মারবে এরকম না, কিন্তু ওই সাপ দেখলে ও এমন চেঁচামেচি শুরু করবে, আপনি বুঝে যাবেন একটা কি গন্ডগোল হয়েছে। কুকুর সারা সময় পড়ে ঘুমাচ্ছে বারান্দায়, আমি দেখেছি আমাদের গ্রামের বাড়িতে সারা সময় পড়ে ঘুমাচ্ছে। গ্রামের যারা পরিচিত লোক তারা এসে ঘরে ঢুকছে, ও এসে ওর শুয়ে আছে, ওকে ডিঙিয়েই ঢুকে যাচ্ছে, ও কিচ্ছু বলবে না। কিন্তু চন্দ্রবোড়া সাপ ঢোকার চেষ্টা করেছে, ও 1 ঘন্টা আটকে রেখেছে, গো 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 করছে। আরে কী ব্যাপার, কুকুরটা এরকম শব্দ করে কেন? টর্চ নিয়ে বেরিয়ে দেখা যাচ্ছে চন্দ্রবোড়া সাপ ঢোকার চেষ্টা করছে। আর বিড়াল তো বিছানার পাশে কালার সাপ মেরে বসে আছে, এরকম আমরা অনেকবার দেখেছি। হাঁস থাকলে ওরা সাপ ঢুকছে দেখতে পেলে, ও কিন্তু বাঁধা আছে, হাঁস ঘেরা আছে বাঁশের খাঁচার মধ্যে, এমন চেঁচামেচি করছে যে কি একটা গন্ডগোল বোঝা যাবে। এইগুলো হচ্ছে ঘরের সাপ ঢুকবার, যদি সাপের কোনো উদ্দেশ্য না থাকে ঢুকবে না, খাদ্য না পেলে ঢুকবে না,
আর আপনার যদি এরকম কুকুর বিড়াল হাঁস দিয়ে আটকাতে পারেন, ওরা চেঁচামেচি করে আপনাকে জানিয়ে দিল এইটা। আর সবথেকে বড় কথা কি, আপনাকে সাবধান থাকতে হবে। ঘরের ভেতরে একটা সাপ যদি ঢুকেও থাকে, সে তো ইঁদুর বা ব্যাঙকে ধরার জন্য এসছে, আপনাকে কামড়ানোর জন্য আসেনি। এই যে বলছিলাম খাটের তলায় অনেক জিনিস রাখা আছে, অন্ধকার জায়গা, আপনি হাত দিয়ে একটা কিছু আনতে গেলেন, ও আপনার একটা আঙুলকে একটা ইঁদুর বা কিছু ভেঙে ধরবার চেষ্টা করবে। যে কোনো অন্ধকার জায়গা যেখানটা আমি দেখতে পাচ্ছি না, সেখানে সাপ থাকতে পারে, আমাকে ভেবে নিতে হবে। আমাকে একটা টর্চ দিয়ে বা কোনো আলো দিয়ে ভালো করে দেখে নিতে হবে, তারপর সেখানে আমি হাত দেবো, বা একটা লাঠি বা ঝাঁটা দিয়ে আগে নেড়ে নেব জায়গাটা। সাপ থাকলেও ভয়তে সরে যাবে। একইভাবে চাষের কাজ যখন করতে যাচ্ছে, ধান কাটতে যাচ্ছে কি ঘাস কাটতে যাচ্ছে, একটা লাঠি দিয়ে বা গাছের ডাল দিয়ে সামনেটা কিছুটা নাড়িয়ে নিলাম, ওখানে সাপ থাকলেও সরে যাবে, তারপর আমি ওখানে কাজটা করলাম। আরেকটা বিষয় স্যার, যে এই যে বর্ষাকালে তো আমাদের কলকাতা শহরেও অনেকগুলো জায়গা জলে ডুবে যায়, স্বভাবতই সেই জলটা দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয়। এরকম পরিস্থিতিতে কতটা আতঙ্কের পরিস্থিতি, মানে কতটা সাপের কামড়ের ভয় থাকে? দেখুন, প্রথম দিন জলের মধ্যেও সাপ থাকতে পারে, এমনকি বিষধর সাপও থাকতে পারে, চন্দ্রপোড়া সাপও থাকতে পারে। প্রথম যেদিন জল জমলো, ওরাও জলের ভেতরে তো থাকে না, ও একটা ডাঙা খুঁজে ঘরের ভেতরে সে ঢোকার চেষ্টা করবে। জল পেরিয়ে যাওয়াটা বিপজ্জনক নয়, কিন্তু ওই যে জল জমে আছে, আপনার গোটা পাড়া জল জমে গেছে, মানে কি সাপ যে জায়গাগুলোতে থাকে ঝোপঝাড়ে, যেখানে তাকে জল হয়ে গেছে, ও আপনার বাড়িতে এসে ঢোকার সম্ভাবনা প্রবল। সেটা খেয়াল রাখতে হবে যে যদি এই বর্ষাকালে বা বন্যা যদি হয়, গ্রামের দিকে তো প্রচুর হয় বর্ষাকালে, সাপের কামড় বেড়ে যায় প্রচুর। চাষের মাঠে প্রচুর ব্যাঙের বাচ্চা হয়, পুকুরের থেকে মাছগুলো উঠে আসে। সন্ধ্যেবেলা আমরা করেছি, ওই ধানের জমিতে মাছ ধরতে যেতাম, আমিও মাছ ধরতে গেছি, কেউটে সাপও মাছ ধরতে এসে, এবার ওই কেউটে সাপের হয়তো ধরে ফেললাম সাপকে। আচ্ছা, কেউটে সাপকে জাল দিয়ে চাপা দিয়েছি, তো কামড় দিয়ে দিল। বর্ষাকালে খুব এগুলো নিয়ে খুব বিপদ হয়। একদম। স্যার, এবার আমি যেটা আপনার কাছে জানবো যে সমুদ্রে কি সাপ থাকে? সমুদ্রে নদীতে সাপ থাকে? আপনাকে আমি ছবি দিচ্ছি, আপনি দেখাবেন আপনার দর্শকদের। আমি নিজে ছবি তুলে নিয়ে এসেছি দীঘার সমুদ্রের পাড় থেকে। সমুদ্রেই সব থেকে বেশি বিষধর সাপগুলো আছে, প্রচুর। আমাদের গোটা দেশে যদি আমরা হিসেব বলি 60 রকমের বিষধর সাপ, তার 52 রকমের বিষধর সাপ সমুদ্রের জলে থাকে। চ্যাপ্টালে যে সমুদ্রের সাপ, সবগুলো ভয়ঙ্কর বিষধর। শুনে তো ভয় পেয়ে গেলেন, দীঘার টিকিট ক্যান্সেল করতে শুরু করলেন। সেরকম কিচ্ছু হবে না, মানুষকে সবাই ভয় পায়। জলে যেখানে মানুষ গিয়ে দীঘার সমুদ্রে দাপাদাপি করছে, ওর 100 মিটারের মধ্যে সাপ তো দূরের কথা, হাঙরও আসবে না মানুষের ভয়তে। ওই যে নুলিয়া জাল টেনে আনছে, ওর জালে মাছের সাথে সাপ উঠে আসছে, ও তো সাপ জানে, ও লেজ ধরে ছুঁড়ে ফেলে দিল। এবার আপনি ভাবলেন আর জলের সাপ, ওটা নিয়ে একটু খেলা দেখাই, ওটা কামড়ালে কিন্তু বাঁচানো মুশকিল। সমুদ্রের সাপের অ্যান্টিভেনাম নেই। অথচ আপনি হিস্ট্রি যদি শোনেন, গত 10 বছরে গোটা ভারতবর্ষের সমুদ্র উপকূল যদি আপনি মাপেন, কয়েক হাজার কিলোমিটার, একটা মাত্র সামুদ্রিক সাপের কামড়ের ঘটনা ঘটেছে চেন্নাইয়ের কাছে। ওরা জলের এরকম পাশে আসেই না। একটা সাপ নিয়ে খুব হইচই হচ্ছিল কিছুদিন, কাগজে এটা লেখালেখি হচ্ছিল, ইয়েলো বেলিড সাপ নিয়ে। ইয়েলো বেলিড আসছে বা কোথায় বকখালির সমুদ্রের ধারে দেখা গেছে, কামড়েছে কাউকে শুনেছেন? কাউকে কোনোদিন কামড়ায় না। ওকে নিয়ে যদি কেউ নাড়াঘাটা করতে শুরু করে, খেলা দেখাতে শুরু করে, তাহলে তো ও কামড়াবে। নদীতে সাপ থাকে? সুন্দরবনের নদীতে আসে তো ওই সামুদ্রিক সাপগুলো, সুন্দরবনের নদীতেও আসে। স্যার, আমরা অনেকে শুনে থাকি যারা পাহাড়ি অঞ্চলে বেড়াতে যায়, বলে হয় যে পাহাড়ে নাকি সাপ থাকে এবং সেই সাপগুলো খুব বিষধর। এটা কি ঠিক কথা? আমাদের দার্জিলিং হিলসে একটা সাপ আছে, গুরবে বলে ওরা, ওদের ওখানকার লোকাল ভাষায় গুরবে বলে। গুরবে হচ্ছে মাউন্টেন পিট ভাইপার। আমি আপনাকে ছবি দিচ্ছি, দেখান, আমার ওয়েবসাইটে গেলেও পাবেন ছবি। গুরবে হচ্ছে মাউন্টেন পিট ভাইপার বা হিমালয়ান পিট ভাইপার। গুরবের কিন্তু মুশকিল আছে। গুরবে সাপের বিষ অনেকটা চন্দ্রপোড়ার মতো, গুরবের অ্যান্টিভেনাম নেই, খুব সাবধান। পাহাড়ে যারা যাচ্ছেন ট্রেকিং করতে, পাহাড়ে পাথরের খাঁজে টাজে কিন্তু গুরবে থাকে। আচ্ছা, কার্শিয়াংয়ে ভর্তি হয়েছে গুরবে সাপের কামড়ের পেশেন্ট, আমরা এরকম হিস্ট্রি পেয়েছি। আচ্ছা।
আরেকটা বিষয় স্যার, এবার যেটা মূল প্রশ্ন, যে আমরা তো জানি যে বিষধর সাপ বিষহীন সাপ, এবার এই পার্থক্যটা আমরা সবাই বুঝতে পারি না, আমরা সাপ দেখলেই ভয় পাই। সব বিষধর সাপই যে কামড়ায় সেটাও কিন্তু ঠিক নয়, সেটা যদি একটু বলে দেন। দেখুন, আমার যদি পশ্চিমবাংলার হিসেব ধরি, অন্তত 125 রকমের সাপ আছে। আচ্ছা, আমি আপনাকে প্রথমেই বলেছি ওই 4টে সাপে কামড়ায়, বাকি সাপগুলো আমরা ধরেই নিই যে কামড়াবে না বা বিষধর নয়। আছে দু একটা, আরও উত্তরবঙ্গে দু একটা সাপ আছে, কালা ব্ল্যাক ক্রেট বলে, কালাচের মতোই ব্ল্যাক ক্রেট, তার গায়ে ডোরাটা থাকে না। আর শাঁখামুটি তো সব জায়গাতেই আছে। শাঁখামুটি সাপ মানুষকে কামড়াই না, অথচ কামড়ালে কিন্তু সাংঘাতিক সাংঘাতিক বিষধর। আর ওই যে উত্তরবঙ্গের যেটা ব্ল্যাক ক্রেট, খুব বেশি আমরা হিস্ট্রি পাই না কামড়ের। আর দু একটা ওয়ালস ক্রেট বলে একটা কালাচের মতো বড় সাপ আছে, এদের কামড়ের খুব একটা হিস্ট্রি আমাদের কাছে নেই। আর বাকি যেই যে আপনাকে আমি বললাম, ধরুন 118 রকমের সাপ, তাদের বিষ নেই। জল ধোড়া, দাঁড়াস, হেলে, হ্যাঁ, এগুলোর কোনো বিষ নেই। অথচ আমরা করছি কি, সাপ দেখলেই মারতে হবে, সাপ সম্বন্ধে ভয়। সাপগুলো তো পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এরা ইঁদুর খায়, ইঁদুর খেয়ে মাঠের ফসল রক্ষা করে। আবার কি একটা কেউটে সাপে কামড়েছে, কি একটা চন্দ্রবোড়া সাপে কামড়েছে, ওই সাপ মেরে নিয়ে এসছে আমাদের কাছে, অথচ আমরা রোগ লক্ষণ পাচ্ছি না। এগুলোকে বলা হয় ড্রাই বাইট। হ্যাঁ, ড্রাই বাইট। আমার ন্যাশনাল মেডিকেল কলেজের আমার পেশেন্টের পায়ের ছবি আপনাকে দিচ্ছি, দেখান আপনি। একটা 12 বছর বয়সের মেয়ে, পায়ে দুটো নির্দিষ্ট কামড়ের দাগ, রক্ত বেরিয়ে গেছে। ওকে আমি ভর্তি করে রেখেছিলাম। ও বলেছে আমার পায়ে একটা সাপ পেঁচিয়ে গেছিলো, কামড় দিয়েছে। আমরা সারাদিন ভর্তি করে রেখে 6 বার রক্ত পরীক্ষা করেছি, কোনো গণ্ডগোল নেই, পরদিন ছুটি করে দিয়েছি। ড্রাই বাইট অনেক ক্ষেত্রেই হয়, অন্তত 30-40% ক্ষেত্রে বিষধর সাপে কামড়ালো সেটা ড্রাই বাইট। আচ্ছা, আসলে এই যে ওঝার কেরামতি যা কিছু, সেগুলো কিন্তু এই ড্রাই বাইট নিয়ে হতো। আপনাকে চ্যালেঞ্জ করবে লোকে, আমাকে কেউটে সাপে কামড়েছিল, ওই আমার ওখানে হারান ওঝা বাঁচিয়েছে, আমি ছবি তুলে রেখেছি কেউটে সাপের, এরকমও বলবে আপনাকে। আসলে কিন্তু ওটা হচ্ছে ওই ড্রাই বাইট হয়েছিল, মারণ মাত্রায় বিষ ঢোকেনি, একটু হয়তো ফুলেছিল, লোকটা ভয়তে অজ্ঞান হয়ে গেছিল, কিন্তু বিষ ঢুকলে অ্যান্টিভেনাম দিতেই হবে একদম। আর গোটা ভারতবর্ষের হিসেব যদি ধরেন, এই যে আপনাকে বলছি, অন্তত 250 থেকে 300 রকমের সাপ আছে। তার মধ্যে 60 রকম আমরা বলি যে বিষধর সাপ। এই 60-এর মধ্যে 52 রকম হচ্ছে সমুদ্রে থাকে, তারা মানুষকে কামড়ানোর জন্য আসেও না। ওই 7-8 রকমের সাপ। এই মধ্যে আমরা তো পশ্চিমবাংলাতে খুব একটা ভালো জায়গাতে আছি। ফুরসা বলে একটা সাপ হয়, ফুরসা, এর ইংরেজি হচ্ছে সস্কেলড ভাইপার। সস্কেলড ভাইপার কিন্তু অন্যান্য স্টেটে প্রচুর, মধ্য ভারতে, উত্তর ভারতে প্রচুর, চন্দ্রবোড়ার থেকেও বেশি আখের ক্ষেত্রেতে থাকে। ওই সাপটা প্রচুর কামড়ায়, পশ্চিমবাংলায় নেই, সস্কেলড ভাইপারই নেই পশ্চিমবাংলায়। এই একটা খুব সুবিধা হয়ে গেল। আর পশ্চিমঘাট পর্বতমালায়, কেরালা, তামিলনাড়ুর ওইদিকে একটা হাম্প নোজ পিট ভাইপার বলে আছে, চন্দ্রবোড়ার মতো। ওটাও কিন্তু সাংঘাতিক বিষ, ওটার অ্যান্টিভেনাম নেই। এটা আমরা একটা সুবিধাজনক জায়গায় আছি, আমাদের এদিকে পশ্চিমবাংলায় বা নর্থ ইস্টে নেই হাম্প নোজ পিট ভাইপার, এই একটা সুবিধে। একদম। স্যার, একটা বিষয়, যে বিষহীন সাপের কথা যেগুলো আপনি বললেন, সেগুলো যদি কামড়ায়, অনেকে সেগুলোতে ভয় পেয়ে গিয়ে, আতঙ্কিত হয়ে গিয়ে তারা স্বাস্থ্যকেন্দ্রে যান, তাহলে সেগুলোর কি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই? আমরা আগে দেখব যে এটা বিষহীন কিনা, বিষ ঢুকেছে কিনা, লক্ষণ। দরকার হলে 24 ঘন্টা ভর্তিও রাখি। আচ্ছা, রক্ত পরীক্ষা করে দেখি। এই যে বললাম, ট্রিটমেন্ট মানে কি, যে কোনো জায়গা কেটে ছড়ে গেলে তার যা ট্রিটমেন্ট। যদি টিটেনাস নেওয়া না থাকে, একটা টিটেনাসের ভ্যাকসিন দিলাম। যদি অনেকখানি কেটে ছড়ে গেছে, সেখানে একটু অ্যান্টিসেপটিক ড্রেসিং দিলাম, ব্যাস এইটুকুই, অ্যান্টিভেনাম লাগবে না। স্যার, তাহলে যেটা আজকে আমাদের মূল প্রশ্ন, যে আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক সিনেমা বা সিরিয়াল বা নাটকে দেখে থাকি যে সাপ কামড়েছে, সেই যে জায়গাটা যেখানটা কামড়েছে সেখানটাকে প্রচণ্ড জোরে দড়ি দিয়ে বেঁধে রাখা হলো। আবার এগুলোও দেখেছি যে মানে কোনো একজন মানুষ মুখ দিয়ে সেই বিষটা নাকি তুলে তুলে বার করছেন। স্বভাবতই আমরা যেগুলো দেখি সেগুলো আমাদের মনের ওপর একটা ধারণা তৈরি করে, কিন্তু আপনি যেহেতু সর্পদংশন বিশারদ, আমি আপনার কাছে এই ব্যাপারটার একটা ক্লিয়ার
এক্সপ্রেশন চাইছি। দেখুন, একবারে সায়েন্টিফিক্যালি আমরা প্রমাণ করে দিয়েছি। 2010 সালে WHO গাইডলাইন থেকে একবারে প্রত্যেকটা WHO গাইডলাইনে লেখা হচ্ছে, আমাদের ন্যাশনাল প্রোটোকল যেটা আমরা তৈরি করেছি তাতেও লেখা আছে, বাঁধন দিয়ে বিষ আটকায় না, বাঁধন দিয়ে উল্টে বিপদ হয়। আপনাকে আমি ছবি দেখাবো, দেখবেন পায়ে বাঁধন দিয়েছিল চন্দ্রবোড়া সাপের কামড়ে, এমন পচে গেছে ওই পা কেটে ফেলতে হবে, প্রাণে বেঁচে গেল হয়তো, কিন্তু গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। আচ্ছা, বাঁধন দিয়ে কিচ্ছু আটকায় না, বাঁধনে বিষ আটকায় না। আর ওই মুখ দিয়ে টেনে বিষ তো বের করাই যায় না, কেটে ছেড়েও বিষ বের করা যায় না। বিষটাকে একেবারে ইঞ্জেকশন দেওয়ার মতো করে ইন্ট্রামাসকুলার দিয়ে দেওয়া হয়, ওইখান থেকেও ভেতরে ভেতরে ছড়াতে থাকে। ওখানে মুখ থেকে টেনে হয়তো যতটুকু বিষ ঢেলেছে তার 10%ও বেরোতে পারবে কিনা আমার সন্দেহ আছে, ওটা হয় না। ওগুলো সিনেমাতে দেখানো হয়, এরকম অনেক সিনেমাতে এরকম দেখানো হয়, অমিতাভ বচ্চন এভারেস্টের মাথার থেকে লাফ দিয়ে গিয়ে পড়লো একেবারে কন্যাকুমারীর সমুদ্রে, হ্যাঁ, ব্যাপারটা এরকম একেবারেই। তো স্যার, সব শেষে বর্ষাকাল, আমাদের এখন বর্ষাকাল চলছে, এবং আপনি যেমন বললেন যে সাপ সব জায়গাতেই থাকতে পারে, শহরেও যেমন থাকতে পারে, গ্রামেও থাকতে পারে, পাহাড়েও থাকতে পারে, নদী সমুদ্র সব জায়গায় থাকতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে সাবধান থাকবো এবং আমরা কিভাবে সতর্ক হব। এই যে কোন জায়গায় সাপটা থাকতে পারে তার সম্বন্ধে একটা ধারণা আছে। আমরা যারা গ্রামে থাকতাম, আমরা তো একেবারেই ওই সাপ কোথায় আছে আমরা জানি, যেখানে গেলে আমাকে সাপ থাকতে পারে, তাহলে আমরা সেখানে সাবধানে থাকি। ওই যে বললাম, আমি যদি ঘাস কাটবো কি আমি একটা ধান কাটবো, আমি জায়গাটাকে একটু লাঠি টাঠি দিয়ে নেড়ে নিলাম, ওখানে সাপ যেন না থাকে। আমি উঠান পেরিয়ে উঠানের উল্টো পাশে আমি টয়লেটে যাব, আমি একটা আলো নিয়ে যাব। রাস্তা হাঁটার সময় যদি খুব ভালো হয়, যদি একটা লাঠি থাকে হাতে, লাঠি দিয়ে রাস্তা টকটক করতে করতে গেলে ওই রাস্তায় যদি সাপ থাকে ও সরে যাবে। আবারও সেই বলছি, আমাদের ভীষণ আমার ওদের ওপর দুর্বলতা, আমি বলি এগুলো আমার বন্ধু, আমার ভক্ত নয়। সেটা হচ্ছে যদি কুকুর থাকে, কুকুরটাকে ডাক দিলেই হলো, চল, ও আমার সামনে সামনে নাচতে নাচতে যাবে। আচ্ছা, ওই রাস্তায় কুকুর থাকলে ও তাড়াতে তাড়াতে যাবে, আমি অন্ধকারে নিশ্চিন্তে হেঁটে যেতে পারে। আর কি, যে কথাগুলো আপনি আগেই বলে দিয়েছেন, যে ঘরে যাতে সাপ না ঢোকে তার ব্যবস্থা করা, ঘরের ভেতরে ইঁদুর ব্যাঙ যাতে না থাকে তার ব্যবস্থা করা। ঘরের ভেতরে সাপ ঢুকে থাকলে তো সেই সাপটা কামড়ানোর সম্ভাবনা থাকবে। কালা সাপ বা কালাচিতি সাপের কামড় থেকে বাঁচার জন্য মশারির ভেতরে ঘুমাবেন, অবশ্যই মশারির ভেতরে ঘুমাবেন। খোলা বিছানায় ঘুমিয়েছে মেঝেতে, খোলা বিছানায় ঘুমিয়েছে সেই লোককে কালার সাপে কামড়েছে, এইটাই আমরা কালাচের ক্ষেত্রে অন্তত 95% ক্ষেত্রে পেয়েছি। খোলা বিছানায় ঘুমিয়েছিল। ওই যে পেট ব্যথা রুগী বা গলা ব্যথা রুগী সাধারণ চিকিৎসায় সারছে না, আমার সন্দেহ হচ্ছে কালার সাপে কামড়েছে, একটু খোঁজ করলেই দেখা যাবে, হ্যাঁ, আগের দিন রাত্রিরে তো খোলা বিছানায় ঘুমিয়েছিল। স্যার, এই যে কালার সাপ, এটা মূলত আমাদের পশ্চিমবঙ্গে কোন জায়গাতে বেশি? সব জায়গায়, সব জায়গায়, শুধু পশ্চিমবাংলা কেন, গোটা ভারতীয় উপমহাদেশে সব জায়গাতে আছে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান, সব জায়গাতে কালার সাপ আছে। কিন্তু স্যার, আমাদের শহুরে মানুষজন যারা, তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এখন গুড নাইট জ্বালিয়ে ঘুমান, তারা তো মশারির ভেতর ঘুমান না। তাহলে প্রত্যেকেরই কি মশারির ভেতরে ঘুমানো উচিত? যদি দোতলাতে ঘুমান, তিনতলাতে ঘুমান ঠিক আছে, খাটের ওপরে ঘুমান ঠিক আছে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে ঘুমালে গুড নাইট কিন্তু সাপ আটকাবে না। গ্রাউন্ড ফ্লোরে ঘুমালে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। একদম। সুন্দরবন অঞ্চলে কি সাপের উপদ্রব এরকমই, মানে আরো বেশি? কালাচ প্রচুর সুন্দরবন অঞ্চলে, কালাচ প্রচুর। সুন্দরবনে ক্যানিংয়ের দক্ষিণ দিকে এরকম একটা লাইন আছে, কি যেন ওরা বলেন ওটাকে, একটা লাইন টানা যায় এরকম, যে ক্যানিং থেকে দক্ষিণ দিকে নোনামাটি যেখানে, সেখানে চন্দ্রবোড়াটা নেই। আচ্ছা, কালাচ প্রচুর। একদম। আরেকটা প্রশ্ন হচ্ছে, একদম শেষ দিকে যেটা করব, যে বর্ষাকালে আমরা দেখি যে সাপের উপদ্রবে মানুষের প্রাণ হারানোই বলুন বা সাপের কামড়ে মানুষের এরকম ঘটনা ঘটেছে, কিন্তু গ্রীষ্মকালে বা শীতকালে তুলনামূলকভাবে কম। এটার কারণ কি? না, গ্রীষ্মকালেও হয়। গ্রীষ্মকালে মার্চ মাস থেকে শুরু হয়ে যায়, গ্রীষ্মকালেই সাপ বেরোতে শুরু করে। শীতকালে যে সাপের শীত ঘুম বলি না আমরা, ওরা এটা কোনো গর্তে টর্তে গিয়ে চুপচাপ ঘুমিয়ে থাকে। আজকাল তো আমরা শীতকালেও পাচ্ছি, তার কারণটা কি? ওদের ঘুমানোর, ওদের লুকিয়ে থাকা জায়গাগুলোকে তো আমরা নষ্ট করছি ক্রমশ না। আমার বাড়ির পাশে একটা বাগান ছিল, বাড়ির পাশে একটা বাগানে আম গাছ ছিল, কিছু ফুলের গাছটা ছিল, ঝোপঝাড় ছিল, সেখানে একটা ইঁদুর গর্তও খুঁড়েছিল কোনো সময়তে। আমি এবার করলাম কি, আমার গোটা বাড়িটা প্রমোটারকে দিয়ে দিলাম, আর 6 ইঞ্চি জায়গাও নেই। আম গাছ কেটে ফেললো, বাগান টাগান তুলে ফেললো,
তাহলে ওই সাপগুলো যাবে কোথায়? ও তো মাটি খোঁড়ার সময়তে চলে গেছে, গিয়ে পাশের বাড়িতে গিয়ে আবার ওইখানে গিয়ে আশ্রয় নিয়েছে। এই তো হচ্ছে মুশকিল। শীতকালেও কামড়াচ্ছে আজকাল। স্যার, তার মানে কোনো বাড়ি যখন ভেঙে ফেলা হচ্ছে বা সেখানে যখন ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তার পাশের বা আশেপাশের এলাকায় কিন্তু সাপ থাকার সম্ভাবনা প্রবল। যদি ওই যে যেগুলো ডেব্রিসগুলো পড়ে থাকছে, ভাঙা পাথর টাথর, ইট ফিট জমে থাকে, অনেক সময়তেই দেখি তো একটা কনস্ট্রাকশন হলো, পাশে একটা গর্ত করে জল জমালো, কি ওই ইট কাঠগুলো পড়ে আছে তো পড়েই আছে, ওইগুলো তো সাপের বাসা, মানে একবারে সাপ আশ্রয় নেওয়ার জন্য আইডিয়াল জায়গাগুলো। একদম। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি স্যার। তো সবশেষে যেটা একদম জানবো যে একজন মানুষ যদি বুঝতে পারেন যে আমাকে কিছু কামড়েছে বা সাপে কামড়েছে, তৎক্ষণাৎ তার কী করা উচিত, বা তার পরিবারের লোকজন বা তার পাশে যিনি আছেন তার কী করা উচিত? যদি একা থাকেন, সঙ্গে সঙ্গে একটু ডাক দিয়ে কাউকে বলবেন, এই তাড়াতাড়ি এসো, আমাকে সাহায্য করো, আমাকে সাপ কামড়েছে। দৌড় দেবেন না। দৌড়াদৌড়ি করলে গোটা শরীরে এক্সারসাইজ হয়, আমাদের পালস রেট বেড়ে যায়, রক্ত চলাচল বেড়ে যায়, তাহলে বিষটা দ্রুত ছড়িয়ে যাবে। আপনি যেখানে কামড়েছে একটু সরে গিয়ে চুপ করে বসুন, কাউকে একটা ডাক দিন, উনি এসে একটা আলো দিয়ে দেখার চেষ্টা করবেন আশপাশে সাপ পেলেন, দেখতে পেলে তো ভালো, না পেলে কিছু করার নেই। এরপরে আমরা যেটা বলি, আমরা এটার জন্য আমাদের 2007 সাল থেকে একটা খুব সুন্দর কথা চালু আছে, ডু ইট রাইট, RIGHT। আর হলো রিঅ্যাসুরেন্স, রুগীর মনোবল বাড়াতে হবে, তাকে বলতে হবে যে আরে সাপে কামড়েছে মানেই যে তুমি প্রাণে মরবে এমন কোনো কথা নেই। 85% ক্ষেত্রেই বিষহীন কামড় হয়, ড্রাই বাইট হয়। আচ্ছা ঠিক আছে, যদি সাপে কামড়েছে, এই তো আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে স্বাস্থ্যকেন্দ্র আছে, এই তো গত সপ্তাহেই একটা লোককে নিয়ে গেছিলো এই স্বাস্থ্যকেন্দ্র থেকে, ভালো হয়ে ফিরেছে, চলো ওখানে যাই। ওর মনোবলটা বাড়াতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু যদি রুগীর আগের থেকে তার কোনো একটা, আমরা যে বলি না হার্ট দুর্বল, তার হয়তো একটা ইসকেমিক হার্ট ডিজিজ ছিল, এই আতঙ্কে একটা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, রুগী দৌড়াদৌড়ি করবে না, তার মনোবল বাড়াতে হবে। কি ইমোবিলাইজেশন, ইমোবিলাইজ মানে হচ্ছে নড়াচড়া করবে না, ওকে আপনি তুলে নিয়ে যাবেন, অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যান বা মোটর বাইকে তুলে নিয়ে যান, ক্যারি করবেন, ক্যারি টু দ্য হসপিটাল। রুগী নিজে সাইকেল চালাবে না বা মোটর বাইক চালাবে না। হাত পায়ে যদি কামড়ায়, ফ্র্যাকচার হলে যেভাবে ইমোবিলাইজ করা হয়, একটা কাঠি কুঠি দিয়ে গামছা দিয়ে জড়িয়ে নিলেন, নড়াচড়া করবে না। GH, গো টু হসপিটাল। হাসপাতালে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই, গো টু হসপিটাল, যত তাড়াতাড়ি পারা যাও গো টু হসপিটাল। শেষের টিটা কি, টেল দি ডক্টর, কী হয়েছে, ঘটনাটা কী হয়েছে, কী করছিলেন। আপনার হয়তো মনে হতেই পারে যে আরে আমি তো মাছ ধরছিলাম জলের নিচে, কী কামড়েছে, ও ওটা শিঙি মাছে কামড়েছে। সেটাই বলুন ডাক্তারবাবুকে যে আমি জলের নিচে ছিলাম, শিঙি মাছের মতো একটা কাঁটা ফুটলো। এবার ডাক্তারবাবু দেখবেন যে এখানটা তো ফুলছে, এবার ডাক্তারবাবু দেখবেন যে ওর শিবনেত্র হচ্ছে, কি ওর ব্লিডিং হচ্ছে, উনি বুঝে যাবেন। আমার রুগী এরকম হয়েছে, আমি তাকে কালাচাপের কামড় বলে ভর্তি লিখছি, বাড়ির লোক বলছে যে আপনি কেন বলছেন কালাচাপের কামড়, কোথায় কামড়েছে, দাগ কই, দাগ পাওয়া যায় না, না কামড়ায়নি। ভর্তি করেছি, ভর্তির টিকিট তৈরি করার সময়তে ওগুলো আমাদের একটা পুলিশ কেস মতো এরকম একটা লিখতে হয়, মেডিকো লিগ্যাল কেস বলি আমরা, অ্যাক্সিডেন্ট বিষ খাওয়া রুগী যেমন লিখতে হয়, সেটা লেখার জন্য আমার পাশের ডাক্তারবাবু যখন জিজ্ঞেস করছেন যে কী সাপে কামড়েছে, আবার ওনাকে বলেছে সাপে কামড়ায়নি। আরে আমাকে বলছে আপনি বলছেন সাপে কামড়েছে। তখন আমি যখন ওকে বোঝাচ্ছি যে ওটা কালাচাপের কামড়, শিবনেত্র পেয়েছি, এবার বাড়ির লোকে বলছে গতকাল সকাল 10টার সময় বাগানে শশা তুলছিল, তখন ঘাসের মধ্যে একটা কালা সাপের ওপরে পা দিয়েছিল, কামড়ায়নি। আমাকে 25.5 ঘন্টা পরে দেখাচ্ছে, পরের দিন 11:30টার সময়। মাঝখানে এই যে এত কিছু ঘটেছে, একটা সাপের ওপরে পা দিয়েছে, এই কথাটা বলেনি। এগুলো বলতে হবে, এই কথাটা আমার জরুরি না, বলার দরকার নেই ডাক্তারবাবুকে, ওটা ভাবলে কিন্তু বিপদ আছে। দুটো দাগ হলেই বিষধর সাপ, একটা এরকম ধারণা আছে, একদম ভুল ধারণা, একদম ভুল ধারণা। কালাচাপের ক্ষেত্রে 99% ক্ষেত্রে আমরা কোনো দাগই পাই না, একেবারে কোনো দাগ নেই। এটা গেল। আমি আপনাকে ছবি দিচ্ছি, আপনি দেখান দর্শকদের, পায়ে চেরা দাগ। আমরাও দেখে ভেবেছিলাম একটা কোনো ধারালো কিছুতে হোঁচট খেয়ে কেটেছে। আমতা হাসপাতালে ভর্তি হয়েছিল এই মেয়েটা, কেউটে সাপের কামড় দেখতে পেয়েছে, ওকে কেউটে সাপে কামড় দিল, ডাক্তার রোগ লক্ষণ পেয়েছেন, তাকে অ্যান্টিভেনাম দিয়ে বাঁচানো হয়েছে। ওই রকম কোনো কথা নেই যে দুটো দাগই হতে হবে। আমরা দেখাই আমাদের ডাক্তারবাবুদের ট্রেনিংয়ে
আমার ওই ওয়েবসাইটে গেলে দেখবেন, আমার ট্রেনিং প্রোগ্রামে আমি দেখাচ্ছি। একটি মাত্র আঙ্গুলে 2টো ছবি পাওয়া গেছে। গত 15 বছর ধরে আমরা যারা সাপের কামড় নিয়ে কাজ করছি, আমাদের ইন্টারাকশনের জন্য একটা এরকম গ্রুপ আছে 550 ডাক্তারবাবু। গত 15 বছরে অন্তত 1 লক্ষ সাপের কামড় নিয়ে আমরা ডিসকাশন করেছি। ওই একটা ছবি পেয়েছি 2টো দাগ, ক্লাসিক্যাল 2 বাইট মার্ক, 1 লক্ষের মধ্যে একটা। অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন যে 2টো দাগ ধরে বসে থাকলে চলবে না। একটা কথা একটু বাংলাদেশের জন্য আলাদাভাবে আমাকে বলে দিতে হবে। সেটা হচ্ছে, প্রত্যেকটা সাপেরই একটা স্থানীয় নাম হয়। স্থানীয় নামগুলো বিভিন্ন রকম হয়। বাংলাদেশে কিন্তু আবার আমরা যেটাকে কালাচ বা কালাচিতি বলি, বাংলাদেশে এটাকে ওনারা কেউটিয়া সাপ বলেন। আমরা তো ফণাযুক্ত কেউটে সাপ জানি, যার ফণার পিছনে একটা পদ্ম ফুলের মতো চিহ্ন আছে। বাংলাদেশে ওনারা কিন্তু কালাচ সাপটাকে কেউটিয়া সাপ বলেন। আবার আমাদের এখানে ওয়াল স্ক্রেট বলে একটা সাপ হয়, কালাচের মতো একটা বড় সাপ হয়, সেটাকে ওনারা বলেন মাছু আলাদ। এরকম স্থানীয় নাম বিভিন্ন রকম হতে পারে, কিন্তু বাংলাদেশ আর আমাদের পশ্চিমবাংলার মধ্যে সাপের কামড়ের খুব বেশি পার্থক্য কিছু নেই। এক সময়তে শুনতাম আমরা যে বাংলাদেশে নাকি চন্দ্রবোড়া সাপ খুব কম আছে, কিন্তু আমাকে কিছুদিন থেকেই বাংলাদেশে প্রফেসর এম.এ. ফৈজ স্যার বলেন যে আমাদের এখানেও এখন প্রচুর চন্দ্রবোড়া সাপ পাওয়া যাচ্ছে। আমাদের এই সাপের নাম নিয়ে যেমন কনফিউশন হয়, সেটা বলে দিই, যেমন রাসেলস ভাইপার এমনও হয়েছে, কিন্তু খুব মজার, শুনতে কিন্তু আপনারা একটু অবাক হয়ে যাবেন। হাসপাতালে রুগী ভর্তি হয়েছে, ভিজিটিং আমাকে 3 ঘন্টা পরে ফোন করে বলছেন যে আচ্ছা ডাক্তারবাবু, চন্দ্রবোড়া কোন সাপটা? আরে সর্বনাশ, চন্দ্রবোড়া সাংঘাতিক বিষধর সাপ তো, ওই যে ইংরেজি যেটাকে রাসেল ভাইপার বলে। আরে কী সর্বনাশ, রাসেলস ভাইপার! বাড়ির লোক তো এসে চন্দ্রবোড়া বলেছে, তাই বুঝতে পারছিলাম না। রাসেলস ভাইপার হচ্ছে চন্দ্রবোড়া। আবার ওই যে বললাম আমাদের এখানে নেই সস্কেল্ড ভাইপার, সেটার বাংলা নাম হচ্ছে ফুরসা। আবার এই যে কেউটে গোখরো, এগুলো ইংরেজিতে একটাই নাম, কোবরা। ওরা কোবরা, ফণাযুক্ত সাপ। আমাদের এখানে গোখরো মানে যে সাপের ফণার পিছনে গরুর খুঁড়ের মতো চিহ্ন আছে, আর কেউটে মানে যে সাপের ফণার পিছনে পদ্ম ফুলের মতো চিহ্ন আছে। এ দুটো একই সাপ, একই রকম বিষ। আবার ওই যে বললাম আমরা যেটাকে কালাচ বা কালাচিতি বলি, বাংলাদেশে কিন্তু ওটাকে আবার কেউটিয়া সাপ বলে। এই গণ্ডগোলগুলো অনেক সময় সাধারণভাবে স্থানীয় নাম নিয়ে এই গণ্ডগোলগুলো হয়ে যায়। পশ্চিমবাংলার সাপের কামড়ের চিকিৎসা আর বাংলাদেশের সাপের কামড়ের চিকিৎসার মধ্যে কোনো তফাৎ নেই। বাংলাদেশ থেকে আমি আগেও দেখেছি অনেকেই প্রচুর প্রশ্ন করেন, পরে আপনাদের এই সমস্ত ভিডিও দেখে প্রশ্ন করেন, সরাসরি হয়তো উত্তর দেওয়া হয় না। আমার ওয়েবসাইটটাতে যাবেন, ওখানে বাংলায় লেখা অনেক আর্টিকেল পাবেন, doyalbandhu.vip এই ওয়েবসাইটে যাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় আপনি আমাদের সাথে এত সুন্দর একটা আলোচনা করলেন, এবং এই আলোচনার মাধ্যমে আমার মনে হয় আপনি অনেক কিছু বোঝাতে পেরেছেন যে বিষয়গুলো নিয়ে আমাদের অনেকের ভ্রান্ত ধারণা ছিল। তো আশা করি আমাদের গ্রাম বাংলা শুধু নয়, আমাদের সারা ভারতবর্ষ এবং বহু মানুষ রয়েছেন যারা বাংলাদেশ থেকেও আমাদের এই অনুষ্ঠান দেখেন, পৃথিবীর সমস্ত জায়গা থেকেই যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠান দেখার পর প্রত্যেকেই কিন্তু বুঝতে পারলেন যে সাপের কামড় আটকাতে গেলে কি করতে হবে। তার পাশাপাশি যদি কাউকে সাপ কামড়ে দেয় তিনি কি করবেন, কোন সাপের বিষ আছে কোন সাপের বিষ নেই সেটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেলেন। তো আপনারা আপনাদের পরিবারের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই বলবো এই বর্ষাকালে, এবং শুধু বর্ষাকাল নয়, যে কোনো সময় এই ধরনের যে ভিডিও যেটা আজকে আমরা আপনাদের জন্য তৈরি করলাম সেটা অবশ্যই শেয়ার করবেন, যাতে প্রত্যেকে জানতে পারে সঠিক তথ্যটা কী। কারণ আমরা সিনেমা দেখে, বিভিন্ন ধরনের সিরিয়াল দেখে অনেক কিছু নিজেদের মতো করে ভেবে নিই না, এমনটা ভাবলে চলবে না। কারণ আমরা প্রত্যেকেই জানি যে সাপের কামড় সাংঘাতিক, তাই এটাকে নিয়ে কোনোভাবেই ছেলেখেলা করা ঠিক না। সকলে ভালো থাকবেন, আর অবশ্যই ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।